দার্জিলিং বেড়াতে গিয়ে ঋত্বিকবাবু এবং ওনার ওয়াইফ যে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে সেটা কিন্তু ওনারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। খুব মজা নিয়ে খুব আনন্দ করে ওনারা দার্জিলিং বেড়াতে গেছিলেন, কিন্তু সেখানে গিয়ে এমন ঘটনা ঘটে যেই ঘটনা ঘটার পরে ওনারা এতটাই ভয় পেয়ে গেছিলেন যে তারপরে দুটো বছর ওনারা বাড়ি থেকে কোথাও ঘুরতে যাওয়ার কোনো সাহস দেখাতে পারেননি। সেই সত্যি ঘটনাটাই আজ আমি এপিসোডে আপনাদের সকলের সামনে বলবো। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদেরও ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে এবং এই ঘটনাটার মধ্যে কিন্তু একটা টুইস্ট রয়েছে, যেই টুইস্টটা মানে আমি যখন ঘটনাটা পড়ছিলাম আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি যে এরকম কিছু ঘটতে পারে। তো কেউ কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শোনেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল করবেন যে সেই ঘটনাটা আদৌ প্রচারযোগ্য কিনা, এবং আগে অবশ্যই যেন ঘটনাটা কোথাও প্রচার না হয়ে থাকে। আর কোনো রকম কোনো বিদ্বেষমূলক ঘটনা আমাদের চ্যানেলে পাঠাবেন না, কারণ আমাদের চ্যানেলের ঘটনা ছোট থেকে বড় সবার জন্য। তাই এই ফ্যাক্টরগুলো মাথায় রেখেই ঘটনা পাঠানোর চেষ্টা করবেন। চলুন এবার চলে যাব আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা কলকাতা থেকে ঋত্বিকবাবু লিখে পাঠিয়েছেন। উনি ঘটনাটা দুটো ইমেলে ভাগ ভাগ করে লিখেছেন এবং ঘটনাটা লেখার সময় উনি কিছু ঘটনার বিবরণ দিতে গিয়ে সেটা একটু আগে পরে হয়ে গেছে। তো সেটা উনি বুঝতে পেরে উনি রিকোয়েস্ট করেছেন যেন দুটো ইমেলই পড়ে আমি নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা আপনাদের সামনে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করব। এবং এই ঘটনাটা বলতে গিয়ে আমি আগে প্রথমে এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও কিন্তু আপনাদেরকে বোঝাতে ঠিক ততটাই সুবিধা হবে। ঋত্বিকবাবু এবং ওনার ওয়াইফ দুজনে মিলে ঠিক করেন যে ওনারা দার্জিলিং বেড়াতে যাবেন। এবার এই যে দার্জিলিং বেড়াতে যাওয়ার যে প্ল্যানটা হয় এটা কিন্তু খুবই হঠাৎ করে ওনারা একটা প্ল্যান করেন। তার আগে কিছু একটা পারিবারিক কারণের জন্য ওনার স্ত্রীর মনটা খুব একটা ভালো ছিল না। তো হঠাৎ করেই দুজনে কথা বলতে বলতে কোথাও একটা ঘুরতে যাওয়ার মানে ইচ্ছে প্রকাশ করে এবং সেখান থেকে ওনারা ডিসিশন নেয় যে ওনারা দার্জিলিং বেড়াতে যাবেন। এবার যে মুহূর্তে ওনারা এই ডিসিশনটা নেন তো সঙ্গে সঙ্গে ওনারা ট্রেনের টিকিট প্রথমে সার্চ করতে থাকেন। এবার বুঝতেই পারছেন যে দার্জিলিং যাওয়ার জন্য প্রচুর ভিড় সারা বছর থাকে। তো সেই জন্য সেই সময় ওনারা কিন্তু ট্রেনের কনফার্ম টিকিট পান না, কিন্তু টিকিট দুটো কেটে রাখেন, ওটা ওয়েটিং লিস্টে ছিল। এবার ওয়েটিং লিস্টে ট্রেনের টিকিট রয়েছে, তো আদৌ ওনাদের টিকিট কনফার্ম হবেই কি হবে না সেটা ওনারা বুঝতে পারছেন না। তো যেদিন ওনাদের যাওয়ার ডেট ঠিক তার 16-17 দিন আগে ওনারা দেখেন যে ওনাদের টিকিট দুটো কনফার্ম হয়ে গেছে। তো ওনাদের তো খুব আনন্দ, ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছেন, যেতে পারবেন। তো সঙ্গে সঙ্গে ওনারা হোটেল খুঁজতে শুরু করেন। এবার ওনাদের টোটাল প্ল্যান ছিল যে ওনারা 3 দিন থাকবেন দার্জিলিংয়ে। এবার সেই ওয়াইজ ওনারা হোটেল খুঁজতে থাকেন, কিন্তু প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যেহেতু মাত্র 15-16-17 দিনই ওনাদের হাতে ছিল, তো ওনারা না মানে কোনো ভালো হোটেল পাচ্ছিলেন না, বা যেগুলো ওনারা পাচ্ছিলেন ঠিকঠাক ভালো হোটেল সেগুলোর দাম প্রচুর বেশি ছিল। এবার অত দাম দিয়ে 3 রাতের জন্য হোটেল বুক করা সেটাও ওনাদের মনে হচ্ছিল একটু বেশি প্রাইসই হয়ে যাচ্ছে। তো ওনাদের একটু মনটা খারাপ হয়ে যায়।
এবার ওনাদের যেটা প্ল্যান ছিল যে ওনারা দার্জিলিংয়ে এমন একটা জায়গায় থাকবেন যেখান থেকে অ্যাটলিস্ট মার্কেট, মল রোড এগুলো একটু কাছাকাছি হবে। খুব বেশি দূরে হলে বারবার গাড়ি নিয়ে যাওয়া আসা করা তো সম্ভব নয়। তো এরকম করে খুঁজতে খুঁজতে ওনারা একটা হোমস্টের সন্ধান পান। তো সেই হোমস্টেতে ফোন করেন। তো ফোন করে যেটা জানতে পারেন যে যেহেতু এই ঋত্বিকবাবুদের 3 রাত থাকার কথা, কিন্তু ওই যে হোমস্টেটা ছিল সেই হোমস্টেতে ওনাদের ওই 3 দিনের মধ্যে একদিনই ওনাদের সেই হোমস্টেটা অ্যাভেলেবেল রয়েছে, বাকি 2 দিন কিন্তু আবার অ্যাভেলেবেল নেই। তো এটা শুনে ওনাদের একটু মনটা খারাপ হয়ে যায়। তো তখন ওই হোমস্টে যিনি মালিক ছিলেন, তো তিনি তখন বলেন যে আমার যে হোমস্টেটা রয়েছে, মানে ওই হোমস্টেটা বেশ নামকরা একটা হোমস্টে, মানে বেশ ভালো আর কি, খুব বিশাল পশ নয় বাট ভালো। বলছে যে আমার এক বন্ধু রয়েছে, সেই বন্ধু সদ্য মানে সে একটা হোমস্টে চালু করেছে, তো সেই হোমস্টের কথা কোথাও এখনও রেজিস্টার্ড হয়নি। তো বলছে যে ওর হোমস্টেতে আপনারা থাকতে পারেন, কারণ আপনারা এতটুকু সময় হাতে নিয়ে হোটেল খুঁজছেন। তো বলছে যে হোটেল পেতে পারেন, অনেক দাম পড়বে, আর হোমস্টেগুলো মোটামুটি সব বুকিং আছে। এবার এটা শুনে ওনারা আর হাতে উপায়ও নেই, তো তখন বললেন যে কোথায় সেই হোমস্টেটা। তো বলছে যে ওই দার্জিলিংয়ের মল রোড থেকে বেরিয়ে জাস্ট একটু হেঁটে গিয়ে একটা লোকেশন বলে, তো সেখানে মানে সেইখানেই আর কি ওই হোমস্টেটা জাস্ট নতুন হয়েছে, মানে দিন 20-25 হয়েছে ওরা খুলেছে। তো তখন বললো যে ঠিক আছে, তাহলে আপনি যদি পসিবল হয় একটু ছবি পাঠান। তো রুমের ছবি পাঠিয়েছে, দেখছে ভীষণ সুন্দর, ভিতরে একদম কাঠের কাজ করা, ছোট একটা ব্যালকনি রয়েছে রুমের সাথে লাগোয়া, এবং সেই ব্যালকনি থেকে পাহাড় দেখা যাচ্ছে, মানে খুবই সুন্দর ভিতরটা। তো তারপরে আর কি ওটার যা প্রাইস জানিয়েছে সেটা হচ্ছে যে 1000 টাকা করে পার হেড, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওই হোমস্টের ভিতরে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব কিছু ইনক্লুডেড, পার হেড 1000 টাকা করে। এবার সেই সময় ওখানে যা দাম ছিল, তো সেই জায়গা থেকে উনি দেখলেন যে এটা বেশ সস্তা হচ্ছে, যেহেতু নতুন খুলেছে। তো তখন বলল যে ঠিক আছে, যখন পাওয়া যাচ্ছে না আর এরকম একটা সুন্দর, মানে খুবই সুন্দর আর কি ভিতরটা, তো উনি বললেন যে ঠিক আছে, মানে আমি এইটাতেই বুক করব। তো তখন জিজ্ঞেস করে নিল যে ওখান থেকে সব দূরত্ব কেমন হবে। বলছে ভালোই ডিস্টেন্স আছে, মানে পজিশন খুবই ভালো, আপনি বিকেলবেলা অ্যাটলিস্ট আপনার হয়তো 20 মিনিট মতো লাগবে হেঁটে হেঁটে মল রোড অব্দি যেতে। তো উনি ভাবলেন যে আর কিছু চিন্তা করেননি ঋত্বিকবাবু, ওনার ওয়াইফকে ছবি দেখান, ওনার ওয়াইফেরও পছন্দ হয়, সঙ্গে সঙ্গে ওনারা 50% টাকা দিয়ে বুক করে ফেলেন। এবার তো বেশ আনন্দ, ট্রেনের টিকিটও কনফার্ম হয়ে গেছে, হোমস্টে পাওয়া গেছে, তো সব কিছু মিলিয়ে ওনাদের বেশ মজা। এবার নির্দিষ্ট দিনে উনি এবং ওনার স্ত্রী দুজনে মিলে ট্রেনে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এবারে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যখন ওনারা বেরোলেন, ওনারা মানে খুব যা হয় আর কি, একটা অনেক দিন পরে ঘুরতে যাচ্ছে, বেশ আনন্দ, একটা মজা। আর দার্জিলিং জায়গাটা যে যতবারই যাক না কেন, প্রত্যেকবারই কিন্তু মানে মানুষকে নতুনভাবে খুবই আনন্দ দেয়। ওই সুন্দর বরফে ঢাকা পাহাড়ের চূড়া, দার্জিলিংয়ের পরিবেশটাও সেই ঠান্ডা হাওয়া, সব কিছু মিলিয়ে একটা ভীষণ মজাদার ব্যাপার। সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন, দার্জিলিং গেছেন তো বুঝতেই পারছেন ব্যাপারটা। এবারে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ওনারা ওখানে এসে মানে এনজেপি স্টেশন থেকে নেমে ওনারা একটা শেয়ারের গাড়ি করে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দিয়েছিল একটা লোকেশানে আসতে। এবার আপনারা জানেন যে দার্জিলিংয়ের মানে মল রোড থেকে বেরিয়ে যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ গায়ে খুব ঘিঞ্জি টাইপের। হ্যাঁ, তো তখন ওখানে বলেছিল যে আপনারা মোটামুটি কোন টাইমে আসবেন বা কিছু এগুলো ডিটেলসটা পাঠিয়ে দেবেন, আমাদের একজন লোক যাবে ওই হোমস্টের তরফ থেকে, তো সে গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে। এবার ওনারা এনজেপি স্টেশন থেকে নেমে শেয়ারের গাড়ি করে দার্জিলিং পৌঁছে যান। এবার দার্জিলিং পৌঁছে ওনাদেরকে একটা অ্যাড্রেস আগেই দিয়ে দিয়েছিল যে সেইখানটা আসবেন, তারপরে আমাদের লোক নিয়ে যাবে। এবার ওনারা যথারীতি ওখানে গিয়ে পৌঁছেছে, এবং হোমস্টে যেটা ছিল তারও একটা অ্যাড্রেস দেওয়া ছিল। এবার ওনারা গিয়ে পৌঁছেছে, তো কোনো কারণে ওনাদের মোবাইলের ইন্টারনেটটা না ঠিকমতো কাজ করছিল না, আর ফোন করছে তো ফোনটাও না লাগছে না, কেটে যাচ্ছে বারবার। তো ঋত্বিকবাবু ভাবলেন যে ঠিক আছে, অ্যাড্রেস তো দেয়াই রয়েছে, অ্যাড্রেসের কাছে চলে যাই। এবার মোটামুটি অ্যাড্রেসের কাছাকাছি যখন চলে এসেছে, এসে না সেখানে দেখতে পাচ্ছে যে চারিদিকে দোকানপাট, অন্য সব
হোটেল ফোটেল রয়েছে, কিন্তু যে হোমস্টেটায় ওনাদের থাকার কথা সেই হোমস্টেকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। মানে আশেপাশে সব ছোট ছোট খাওয়ার দোকান রয়েছে, এমনি হোটেল রয়েছে, কিন্তু ওইখানে কোথাও ওই রিসর্টের কোনো দেখা নেই। বাধ্য হয়ে উনি একে ওকে জিজ্ঞেস করছে, কিন্তু কেউই ওই হোমস্টের নাম শুনেও বলতে পারছে না যে এই হোমস্টেটা কোথায়। এবার তারপর ঋত্বিকবাবুর মনে হলো যে আরে এই হোমস্টেটা তো খুব নতুন, তো হতেই পারে যে লোকাল মানুষেরা অতটা জানে না। এর মধ্যে যেটা হয়েছে, দেখছে যে একটা ছোট্ট পাহাড়ি ছেলে, মানে খুব ছোট নয়, ওই বছর 14-15 এরকম হবে, তো একটা ছেলে এসে মানে একটু এদিক ওদিক দেখছে, মনে হচ্ছে ও কাউকে খুঁজছে। এবার তখন ওর মানে ছেলেটার হাতে একটা কাগজ। এবার ছেলেটা কি করেছে, ওই কাগজটাকে খুলে মানে কাগজটা ভাঁজ করে আর কি ও এদিক ওদিক খুঁজছে। তো ওই কাগজের যে মানে যে পেপারটা ছিল, সেই পেপারের উপরে হোমস্টেটার নাম লেখা আর ঋত্বিকবাবুর নাম লেখা রয়েছে। এবার এইটা ওনার ওয়াইফের চোখে পড়েছে, তো সঙ্গে সঙ্গে ঋত্বিকবাবুকে দেখাচ্ছে যে দেখো তোমার নাম লেখারই হোমস্টের নাম লেখা, তার মানে এই ছেলেটা ওই হোমস্টের তরফ থেকে এসছে। মানে ওনারা তার আগে প্রায় 10-12 মিনিট ওখানে দাঁড়িয়ে রয়েছে, একে ওকে জিজ্ঞেস করেছে, এবং তারপর আর কোথায় যাবে কিছু বুঝতে পারছে না। এবার ছেলেটাকে দেখে তো ঋত্বিকবাবু ধরে প্রাণ এলো যে ঠিক আছে, হোমস্টে থেকে বলেছিল একজন কাউকে পাঠাবে, তো সত্যি সত্যি একটা ছেলেকে পাঠিয়েছে। তো ছেলেটাকে ডেকে বলেছে যে জিজ্ঞেস করেছে যে আমি এরকম, এটা আমারই নাম, তো তোমাদের হোমস্টেটা কোথায়, আমি এখানে 10-12 মিনিট ধরে রয়েছি। তো ছেলেটা তখন হিন্দি বাংলা মেশানো কথায় বলছে যে আচ্ছা ছেলেটা হচ্ছে একটা নেপালি ছেলে। ওকে, তো ছেলেটা তখন ওরকম হিন্দি বাংলা মেশানো কথায় বলছে যে আপনাকে তো ফোন করতে বলা হয়েছিল, তো আপনি ফোন করেননি, আপনি এখানে দাঁড়িয়ে ছিলেন কেন, ফোন করলে আরও তাড়াতাড়ি এসে আপনাকে নিয়ে যেতাম। তো তখন বলছে যে আমি ফোন করছিলাম কিন্তু ফোনটা লাগছে না। তখন বলছে যে হোয়াটসঅ্যাপ করা হয়েছে আপনাকে, তো কিন্তু ওই যে বললাম যে ঋত্বিকবাবুর কোনো কারণে ইন্টারনেটে ঠিকমতো কাজ করছিল না, তো সেই জন্য হোয়াটসঅ্যাপেও যে অনেক মানে উনি মেসেজ করেছিলেন কর্তৃপক্ষ থেকে, মালিক আর কি, তো সে কারণে তার মেসেজটাও ঋত্বিকবাবু পায়নি। যাই হোক, এবারে ওই ছেলেটা বলছে চলুন। তো এবার ঋত্বিকবাবুর ওয়াইফ ছেলেটাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমাদের অ্যাড্রেস এখানে দেয়া রয়েছে, কিন্তু তোমাদের হোমস্টেটা দেখতে পাচ্ছি না কেন, আশেপাশে অনেক দোকানপাট রয়েছে, যে একদম পাহাড়ি ঢালের দিকে এই জায়গাটা, উপরে বাড়ি ফাড়ি, পাহাড়ের গায়ে বাড়ি ফাড়ি রয়েছে, কিন্তু রিসর্টটা কোথায়। মানে ছেলেটা ওনাদের বড় লাগেজটা নিয়ে নিয়েছে, তো কিন্তু রিসর্টটাকে তো দেখা যাচ্ছে, আর ছেলেটা হাঁটা শুরু করেছে। তো ছেলেটা বলছে যে ম্যাডাম আমাদের রিসর্টটা না একটু পাহাড়ের উপরে, আপনাদেরকে একটু পাহাড়ে চড়ে যেতে হবে। বলছে অসুবিধে কিছু নেই, সিঁড়ি আছে। এবার ব্যাপারটা না মানে একটু অড লাগে ঋত্বিকবাবু, ভাবছে যে পাহাড়ে চড়ে যেতে হবে, এটা আবার কেমন। তো ঋত্বিকবাবুর ওয়াইফ বলছে যে ঠিক আছে চলো গিয়ে দেখি কীরকম, হতেই পারে হয়তো একটু উপরের দিকে, হয়তো এরকম সমতলের যেখানে বাড়িঘরগুলো রয়েছে বা যেখানে দোকানপাট রয়েছে সেখানে হয়তো নয়। তো এটা বলে ছেলেটা এগোতে থাকে, ভালো কথা। তো ছেলেটা আস্তে আস্তে মানে ওনারা তো এমনি রাস্তাটা একটু ঢালের দিকে গেছে, ফলে অত স্পিডে ওনারা হাঁটতে পারছে না। তো আলটিমেটলি দেখছে যে ছেলেটা ওই 5-6 পা গিয়ে একটা দোকানের পাশ দিয়ে সত্যি সত্যি একটা পুরো সরু স্টিপ একটা সিঁড়ি পাহাড়ের ঢালের মতো উপরের দিকে উঠে গেছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে। এটা দেখে না মানে ঋত্বিকবাবু খুব অবাক হয়ে গেছে, ভাবছে যে এই সিঁড়িটা দিয়ে আমরা যাচ্ছি কোথায়। এবার দেখুন যারা দার্জিলিং গেছেন তারা আপনারা দেখেছেন, আপনাদের হয়তো অভিজ্ঞতা আছে যে ওখানের বাড়িগুলো কিন্তু পাহাড়ের উপরে উপরে প্রচুর বাড়ি রয়েছে, যে কোনো পাহাড়ি জায়গাতেই এটা থাকে। কিন্তু দার্জিলিংয়ের ক্ষেত্রে যেহেতু একটু গায়ে গায়ে একটু ঘিঞ্জি মতো জায়গা রয়েছে, মানে একদম প্রপার দার্জিলিংয়ের কথা আমি বলছি, তো সেখানে কিন্তু এটা খুব কমন। এবার এর আগে ঋত্বিকবাবু বা ওনার ওয়াইফ 2-3 বার দার্জিলিং এসেছেন, কিন্তু ওনারা না সবসময় আর কি ওরকম কোনো পাহাড়ের ঢাল দিয়ে সিঁড়ি দিয়ে গিয়ে উঠে কোনো হোটেলে বা রিসর্টে বা বলুন বা কোনো হোমস্টেতে এরকম জায়গায় থাকার অভিজ্ঞতা কিন্তু ওনাদের কখনোই হয়নি, ওনারা বরাবর হোটেলেই থেকেছেন। এবার এটা দেখে ভাবছে যে ওপরে কি আছে, ওর উপরের দিকে যখন তাকিয়েছে তখন দেখছে প্রচুর বাড়ি ঘর পাহাড়ের গায়ে যেরকম থাকে সেরকম আছে। যাই হোক, তো ছেলেটা যেহেতু বড় লাগেজটা হাতে নিয়ে নিয়েছিল তো ওনাদের উঠতে অতটা অসুবিধে হয়নি। তো ওরকম ঘোরানো পেঁচারও সিঁড়ি দিয়ে, একটা দোকানের পাশ দিয়ে ওরকম সিঁড়ি দিয়ে ওনারা যখন উঠেছেন, মানে আশেপাশে পাহাড়ের একদম ঢাল রয়েছে, কিন্তু সিঁড়িটা খুব সুন্দর, কোনো আনসেফ ব্যাপার নেই, এবং লোকজনও যাতায়াত করে,
খুব চওড়া নয় সিঁড়িটা, কি একটা ল্যান্ডিং মতো জায়গায় পৌঁছে যায়, মানে পাহাড়ের গায়ে একটা সমতল মতো জায়গায়, এবং সেখানে গিয়ে দেখছে সত্যি সত্যি একটা ওরকম ঠিক ওনারা ছবিতে যেরকম দেখেছে সেরকমই একটা কাঠের বাড়ি, খুব সুন্দর দেখতে, এবং ওই বাড়িটার সামনে ওই হোমস্টেটার নাম লেখা রয়েছে যথারীতি। তো এটা দেখে না ঋত্বিকবাবুর ওয়াইফের বেশ মজা লাগে, মানে কোনোদিনও এরকমভাবে একদম পাহাড়ের কোলে ওরকম পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করে সেই সিঁড়ি দিয়ে উঠে ওরকম একটা জায়গায় থাকার, বেশ অনেকটা উঁচুতে কিন্তু, মানে রাস্তা ওখান থেকে বেশ অনেকটা নিচে, এবং এই হাইটে আছে বলেই কিন্তু ওই পাহাড় দেখা যাচ্ছে, বরফের চূড়া যেরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম ব্যালকানি থেকে দেখা যাবে। তো এটা দেখে তো ওনার স্ত্রীর খুব এক্সাইটেড হয়ে গেছে, স্ত্রী যে বাহ এরকম একটা জায়গায় আমরা থাকবো, যা হয় আর কি, বেশ ভালো লাগে। ওনার স্ত্রীর খুব ভালো লেগেছে, এবং ঋত্বিকবাবুও দেখছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ একদম নতুন বোঝা যাচ্ছে, মানে কিছু কিছু জায়গা থেকে ওই কাঠে রং করলে যে গন্ধটা বেরোয় সেরকম গন্ধও বেরোচ্ছে। এবং ওনারা যখন গেলেন তো সামনে থেকে ওই মালিক যে ভদ্রলোক ছিল তিনি চলে এলেন, তিনি ওনাদের হাতে আর একটা লাগেজ ছিল সেটা নিয়ে ওনাদেরকে ওয়েলকাম করলেন, একটু চা দিলেন খেতে, এবং তারপরে ওনাদেরকে ওনাদের রুম দেখালো। ওই হোমস্টেটা খুবই ছোট, এবং ওখানে 3টে মাত্র রুম রয়েছে, তার মধ্যে একটা রুম বড় আর বাকি 2টো রুম একটু ছোট, ঠিক আছে। এবার ওনাদেরকে যথারীতি, যেহেতু ওনারা একাই ছিলেন তো ওনাদেরকে বলেছে যে আপনারা বড় রুমটাই নিন। এবার বড় মানে একটা রুম বেশ বড়, যে রুমটা ওনাদের দিয়েছিল, আর বাকি 2টো রুমও ওনাদেরকে খুলে দেখিয়ে দেয়। বাকি 2টো রুমের পজিশনটা একটু অন্যরকম, একটা রুম থেকে সানসেট দেখা যায়, আর একটা রুমের পজিশনটা হচ্ছে যে ওই রুমটা ছোট কিন্তু রুমটা থেকে না মানে বেশ ভিউটা অনেকটা সুন্দর, মানে একদম অবস্ট্রাক্টেড নয় ভিউটা, মানে কিছু কিছু জায়গায় যে অবস্ট্রাকশন থাকে অনেক সময়, কোনো একটা বাড়ি হয়তো বা কোনো একটা হোটেল সেরকম নয়, কিন্তু রুমটা সাইজে একটু ছোট। তো ঋত্বিকবাবু দেখলেন যে ওনাদেরকে যে বড় রুমটা দেওয়ার কথা বলছে সেই রুমটাও খুবই সুন্দর, ব্যালকানি থেকে খুব সুন্দর ভিউ আসে, তো উনি ভাবলেন যে সেম যখন টাকা আমি ছোট রুম কেন না, আমি বড় রুমটাই নিই। তো বড় রুমটাই উনি নিলেন, এবং ঠিক তার পাশে একটু নিচু করে, মানে ওটার আবার ল্যান্ডিংয়ের 1 স্টেপ ল্যান্ডিংয়ে ওখানে ওদের একটা কিচেন রয়েছে, এবং কিচেনের পাশে একটা ছোট্ট ডাইনিং হল, সেখানে খাওয়া দাওয়া করানো হয়। আর তার পাশে একটা ছোট দুটো মনে 1-2টো ঘর আছে, মেবি হয়তো ওদের ইউজ করার জন্য। এই হচ্ছে পুরো হোমস্টেটা, একদমই ছোট আর নতুন, সত্যিকারেরই। ওনারা গিয়ে দেখলেন যে আসবাবপত্র যা রাখা রয়েছে, একটা নতুন হোমস্টে দেখলে কিন্তু বোঝা যায়, তো বেশ চকচক করছে, রং ঠং একদম নতুন, তো ওনাদের বেশ ভালো লাগলো। আর ওনাদেরকে বলে দিল যে মানে ওটার আর একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িটা পিছন দিয়ে যায়, সেটাও কিন্তু মেন রোডে কানেক্ট করে, এবং সেই সিঁড়িটা স্টেপটা একটু কম, মানে ওনারা যে সিঁড়িটা দিয়ে উঠে এলেন সেখানে বেশ কটা সিঁড়ি ওনাদেরকে ক্লাইম্ব করে আসতে হয়েছে। বলছে আপনারা যদি শর্টকাট চান তাহলে একটা সিঁড়ি দেখিয়ে দিল, সেই সিঁড়ির সামনেও দুদিকে রেলিং রয়েছে, সবই ঠিক আছে, বলছে যে আপনারা এই সিঁড়িটাও ব্যবহার করতে পারেন। তো দেখলো যে কোনো অসুবিধেই নেই, আর পজিশনটা সত্যি খুব ভালো। তো ঋত্বিকবাবু আর ওনার ওয়াইফের তো বেশ ভালো লাগলো, খুব আনন্দ পেলেন যে এরকম একটা নতুন পাহাড়ের কোলে, একেবারে পাহাড়ের মধ্যে গিয়ে পাহাড়ের কোলে থাকা, এটা একটা নতুনত্ব অভিজ্ঞতা। আর ওনারা একাই রয়েছেন, বেশ সুন্দর ফুল গাছ ঠাছ দিয়ে সাজানো, ভালো আর কি, খুবই ভালো পরিবেশ। এবার ওনারা ফ্রেশ ট্রেশ হয়ে ওনাদেরকে লাঞ্চ দিয়েছে, এবং লাঞ্চের খাবারের মধ্যে খুব যে বিশাল কিছু ছিল তা নয়, কিন্তু যা হয় পাহাড়ি খাবার, পাহাড়ি শাক, তার সাথে ওনাদেরকে আগে থেকেই বলেছিল যে আপনারা কী খাবেন, তো ওনাদেরকে চিকেন রান্না করে দেওয়া হয়েছিল, এবং খাবার দাবারও যথেষ্ট ভালো। তো খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে ওনারা বেরিয়ে পড়েছে, দার্জিলিং ঘুরছে, এবং ওনাদের দুজনেরই মনটা কিন্তু খুব উৎফুল্ল যে এত মানে যা ওখানে হোটেলের দাম হয়েছে সেই জায়গা থেকে 1000 টাকা পার হেডে, মানে 2000 টাকা নাইটে খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুড করে, মানে যথেষ্ট ভালো একটা ডিল। ওনারা ঘোরেন, একটু কেনাকাটা করেন, করে ঠোরে ওনারা প্ল্যান করেন যে পরের দিন ওনারা একটা মানে গাড়িটা ওনারা আগে থেকে একটা দেখে এসেছিল, তো সেই গাড়ি অফিসে গিয়ে ওনারা সাইট সিইংয়ের জন্য একটা গাড়ি বুক করে আসেন। এবার সব কিছু করে ঠোরে এবার সন্ধ্যের পরে ওনারা আবার ওই সিঁড়ির পথ দিয়ে ওপরে উঠে ওনাদের নিজেদের রুমে চলে যান, কারণ ওনাদেরকে বলেছিল যে আমাদের এখানে কিন্তু ডিনারটা আমরা 8টার সময়
দিয়ে দিই। এবার বলছে যে একটু সেটা খেয়াল রাখবেন। তো সেই জন্য ওনারা বাইরে বেরিয়ে একটু জাস্ট মোমো খেয়েছিল। তো ওনারা সেরকম আর কিছু খায়নি, যেহেতু দুপুরে খেতেও একটু দেরি হয়েছে, ওনাদের পৌঁছতেই দেরি হয়েছে। তো সেই জন্য ওনারা টুকটাক একটু মোমো খেয়ে আর বিশেষ কিছু না খেয়ে ওনারা ঘুরে ঠুরে কেনাকাটি করে নিজেদের হোমস্টের মধ্যে চলে আসে। এবার যথারীতি ওনাদেরকে ওনাদের খাবার টাবার দিয়ে দিয়েছে। এবার তো ওই মালিক যে ছিল সে বলছে যে ওই যে নেপালি যে ছেলেটি, মালিকটিও নেপালি, তো যে ছেলেটি আর কি ওনাদেরকে ওই রাস্তা থেকে নিয়ে এসেছিল, তো বলছে যে এই ছেলেটা থাকবে, ওই মালিক আর মালিকের বউ যে সে বেরিয়ে যাবে, মানে তাদের বাড়ি বলছে পাশেই, বলছে যে আমরা বেরিয়ে যাব। তো যেহেতু নতুন একদম সেরকম কোনো ট্যুরিস্ট নেই, শুধু এরা দুজনই ট্যুরিস্ট, তো বলছে যে ওই ছেলেটা হচ্ছে ওনাদের কোন একজন আত্মীয় হবে, তারই ছেলে। তো বলছে ও থাকবে, আপনাদের খাবার জল বা আপনাদের খাবার দাবার, বলছে আপনারা খাওয়া দাওয়া অবধি আমরা থাকবো, তারপরে কিন্তু ও শুধু থাকবে, আর তারপরে আমরা সকাল সকাল আবার চলে আসবো, আপনাদের ব্রেকফাস্ট প্রোভাইড করবো সব কিছু। এবার ওনারা বললেন ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর জায়গাটা কিন্তু একদম জমজমাট এরিয়ার মধ্যে, মানে ওইখান থেকে নামলে রাস্তাঘাট দোকানপাট সব কিছু আছে। তো ওনারা ভাবলেন যে ঠিক আছে, আমাদের কি অসুবিধে। আর ওই ভদ্রলোক ভদ্রমহিলা অমায়িক, খুবই ভালো আর কি। যাই হোক, তো ওনাদের সাথে সন্ধ্যেবেলা এসে একটু গল্প টল্প হলো। তারপরে ওনারা আগে থেকে জেনে নিয়েছেন যে ওনারা কী খেতে চায়, তো ওনাদেরকে খাবার দাবার দিয়েছে। ওরা তো বেশি কিছু খায়নি, রাতের বেলা রুটি আর পনিরের একটা সবজি খেয়েছিল, কারণ দুপুরবেলা বেশ ভারী খাবার দাবার হয়েছে। তো তার সাথে ওনাদেরকে একটা একটা মিষ্টিও দেয়। এবার ওনারা ভাবলেন যে ঠিক আছে, আবার মানে ওনাদের না মানে ওই রুমের ভিতরে খাওয়ার ব্যাপারটা নেই, মানে খাবার খেতে গেলে ডাইনিংয়ে এসেই খেতে হবে। তো ওনারা আগে ভাগে খেয়ে নিলেন এবং মোটামুটি 8:30টার মধ্যে ওনাদের খাওয়ার পর্ব মিটে যায়। খাওয়া দাওয়ার পরে ওই ছেলেটা ওনাদের রাতের বেলা খাবারের যে জল ছিল সেই জল থেকে জল ভরে দেয় এবং বলে যে আপনাদের যদি কিছু প্রয়োজন হয়, হয়তো হবে না, কিন্তু যদি কোনো প্রয়োজন হয়, ওই ছেলেটা দেখায় যে ওই যেখানে আর কি কিচেনটা রয়েছে সেই কিচেনের পাশে একটা ছোট্ট জায়গা মতো রয়েছে, ওই ছেলেটা ওখানেই থাকবে। বলছে যে আমাকে এখানে মানে বললে হবে, মানে ডাকলেই আর কেউ চলে আসবে। আর একটা ফোন নাম্বারও দিল, বললো যে এই ফোন নাম্বারে ফোন করবেন। মানে ওদের রুমের ভিতরে কিন্তু কোনো ফোনের সার্ভিস নেই, মানে হোটেলে যেরকম আমরা দেখে থাকি সাধারণত একটা ফোন থাকে রিসেপশনে, যখন খুশি ফোন করা যায়, এরকম কোনো ব্যাপার কিন্তু ওই হোমস্টেটাই নেই। তো ঋত্বিকবাবু ভাবলো কী বার, আর সারাদিন জার্নি করে এসেছি, আবার ঘোরাঘুরি করেছি, তো অবভিয়াসলি খাওয়াও হয়ে গেছে, একটু হয়তো জেগে থেকে তারপর হয়তো শুয়েই পড়বো। তো ওনারা ব্যালকানিতে এসে কিছুক্ষণ সময় কাটান। মানে মানে রাতের পাহাড় দেখতে অন্যরকম লাগে, পাহাড়ের গায়ে প্রচুর আলো, মানে খুব সুন্দর আর কি একটা ভিউ এসছে। তো ওনারা ওখানে কিছুক্ষণ থাকেন, তারপরে স্বাভাবিকভাবে যেহেতু অনেকটা জার্নি হয়েছিল সেদিনকে, ওনারা মানে শুয়ে পড়েন। রাতের বেলা বেশ ঠান্ডা, আর ওই হোমস্টেটা যেহেতু নতুন, তো সেই জন্য ওনাদের জন্য যে ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া রয়েছিল, মানে ওখানে একটা আলমারি ছিল, আলমারির মধ্যে একদম নতুন নতুন ব্ল্যাঙ্কেট রাখা। তো ওনারা একটা ব্ল্যাঙ্কেট ওখান থেকে বার করে নিয়ে সুন্দর কমফর্টেবলি ওনারা শুয়ে পড়েন। এবারে শোয়ার সাথে সাথে ঠান্ডার মধ্যে ক্লান্তিও ছিল, ওনারা ঘুমিয়েও পড়েন। এই অবধি কিন্তু সব কিছু একদম নর্মাল চলছিল, কোনো রকম কোথাও কোনো প্রবলেম হয়নি। ঠিক হঠাৎ করে 12:30-1টা নাগাদ দরজার মধ্যে টোকা পড়ে, মানে জাস্ট ঠকঠক ঠকঠক করে টোকা পড়ে। এবং যখন এই টোকাটা পড়ে তখন কিন্তু আস্তে করে একটা খট খট এরকম টোকা নয়, একদম খুব ফ্রিকুয়েন্টলি কেউ মনে হচ্ছে আঙুলের পিছন দিয়ে খটখট 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 করে কাঠের দরজায় টোকা মারছে। এবার এইটা মানে যখন শুনতে পান বিশেষত ঋত্বিকবাবু, উনি না মানে প্রচণ্ড রকমভাবে মানে হঠাৎ করে চমকে ওঠেন যে কে এরকমভাবে ডাকছে। এবং হয়তো এর আগেও হয়েছে, উনি হয়তো শুনতে পাননি, কিন্তু উনি যখন শুনতে পান তখন উনি বুঝতে পারছেন যে কেউ একজন আঙুলের পিছন দিয়ে কাঠের দরজায় টোকা মারছে। তো উনি ওনার স্ত্রীকে ডাকেন যে শুনতে পাচ্ছ একটা আওয়াজ। তো তখন ওনার স্ত্রীও উঠে পড়েছে, উঠে পড়ে যখন উঠেছেন তখন আওয়াজটা আবার বন্ধ হয়ে গেছে। এবার ঘরের একটা বিশাল বড় জানলা রয়েছে, সেই জানলাটা বন্ধ। তারপরে ঘর থেকে ব্যালকনি যাওয়ার যে দরজাটা রয়েছে সেই দরজাও বন্ধ, আর মেন দরজা তো ঘরের বন্ধই। এবার ওনারা বুঝতে পারছে না
তারপরে আবার আওয়াজটা হয়েছে, এবং সেই আওয়াজটা কিন্তু ব্যালকানির দিকের যে দরজাটা রয়েছে, সবই তো কাঠের, তো সেখান থেকে আওয়াজটা আসছে। ঠিক এরকম খটখট 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 এরকম, ঠিক এরকম আওয়াজ। তো এটা না একটুখানি অবাক লাগে দুজনেরই, যে কে এত রাতে আওয়াজ করবে। আর ঋত্বিকবাবু যখন প্রথম ওই আওয়াজটা শুনেছিলেন, তখন ওনার মনে হয়েছিল যে ওনার রুমের যে মেন যে দরজাটা, সেখানে আওয়াজটা হচ্ছে। এবার উনি আওয়াজটা শোনার পরে ওনার স্ত্রীকে ডেকেছিলেন। তো স্ত্রীকে ডাকার পরে যখন তারপরে আওয়াজটা হলো, সেই আওয়াজটা কিন্তু আবার ব্যালকানির দিকের দরজাটা থেকে আসছে। এবার তখন না মানে ওটা শোনার পরে ঋত্বিকবাবুর মনে হলো যে এরকম আওয়াজ কেন আসছে। তো তারপরে উনি ভাবলেন যে যেহেতু দেখবেন পাহাড়ি জায়গায় কিন্তু রাতের দিকে খুব হাওয়া দেয়, হ্যাঁ, এবার উনি ভাবলেন যে দূর আমি বেকার বেকার ভাবছি। অনেক সময় দেখবেন বিশেষত পাহাড়ির মানুষের মধ্যে একটা রীতি আছে যে ওরা না দরজায় অনেক সময় অনেক ধরনের জিনিস মানে ঝুলিয়ে রাখে, যাতে নজর না লাগে, যেহেতু প্রচুর ট্যুরিস্ট আসে একটা ট্যুরিস্টি জায়গায়। তো সেই জন্য ওরা অনেক কিছু ওদের মান্যতা বশত কিছু দরজায় ঝুলিয়ে রাখে। এবার রাতের বেলা হতেই পারে যে প্রচুর হাওয়া দেয়, হয়তো সেটা নড়ছে, ওরকম একটা আওয়াজ আসছে। ঋত্বিকবাবু ভাবলেন দূর আমি আবার নিজে ঘাবড়ে গেলাম, ওর স্ত্রীকে আবার ডাকলাম, তো বলছে শুয়ে পড়ো, হয়তো কিছুতে টোকা লাগছে, তাই জন্য হয়তো আওয়াজটা আসছে। ওনার স্ত্রীও ভাবলেন যে হ্যাঁ সেটা হতেই পারে। তো ওনারা আবার কম্বল টম্বল মুড়ি দিয়ে শুতে যাবে, সেই মুহূর্তে আবার ওরকম খটখট 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 আওয়াজটা হচ্ছে। আচ্ছা, এখানে এবার একটা কথা বলি, যে কাঠের বাড়িতে না একটা ব্যাপার হয়, আপনারা যারা কাঠের বাড়িতে থেকেছেন তারা মানে এটা রিলেট করতে পারবেন। আমিও এখন আমেরিকায় যে বাড়িতে থাকি সেটাও কিন্তু একটা কাঠেরই বাড়ি। এবার কাঠের বাড়িতে না ভাইব্রেশনটা খুব বোঝা যায়, ঠিক আছে? যদি কোনো কারণে মানে আমি ধরুন দোতলায় থাকি, এবার একতলায় যদি কোনো কারণে কোনো আওয়াজ হয়, সেই ভাইব্রেশনটা কিন্তু উপরে দোতলাতে বোঝা যায়। এবারে ওনারা যে রুমের মধ্যে রয়েছেন, ওনারা বুঝতে পারছে যে ওনাদের রুমের ঠিক বাইরে, সেটা হতে পারে ওনাদের মেন দরজার বাইরে, অথবা ব্যালকানিতে যাওয়ার, ঘর থেকে ব্যালকানিতে যাওয়ার যে দরজাটা রয়েছে ঠিক তার বাইরে মনে হচ্ছে কেউ একটা কিছু দিয়ে, মানে হাতুড়ি জাতীয় বা সেরকম কিছু জিনিস দিয়ে বাইরে খটখট 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 করে কিছু একটা দিয়ে বাড়ি মারছে কেউ। এবং তার জন্য না পুরো রুমটার মধ্যে মনে হচ্ছে একটা ভাইব্রেশন আসছে। এবার শুয়ে মানে ওনাদের তো আর এরকম কাঠের বাড়িতে থাকার অভ্যেস নেই, এবার ঘুম আসছে, চোখে ঘুম, কিন্তু ওই ভাইব্রেশন হচ্ছে, খটখট আওয়াজ হচ্ছে, এর মধ্যে না ওনাদের একটু অস্বস্তি লাগছে শুতে। মানে একটা কীরকম যেন মনে হচ্ছে, যেরকমভাবে মনে হচ্ছে রুমটা কাঁপছে, কখনো মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে একটা অদ্ভুত রকমের একটা শব্দ আসছে। তো তখন না ওনার স্ত্রী বলছে যে তুমি একবার বাইরে গিয়ে দেখো তো, মানে এমনি মেন দরজাটা খুলে দেখো ওই ছেলেটা কি কোনো কাজকর্ম করছে কি না, তাহলে ওকে বলো যে ও যেন পরে কাজটা করে, এই রাতের বেলা এই সমস্ত কিছু ঠোকাঠুকির কাজ যেন না করে, হয়তো ও কোনো কিছু ঠিকঠাক করছে বা কিছু। তো তখন ঋত্বিকবাবু না মনে একটা না খটকা এলো, যে সাধারণত পাহাড়ি লোকেরা অনেক তাড়াতাড়ি কিন্তু শুয়ে পড়ে, কারণ ওরা অনেক ভোরে ওঠে, মানে সূর্য উদয়ের আগেই ওরা উঠে যায়, ওদের কাজকর্ম শুরু হয়ে যায়, এটা পাহাড়ি মানুষের একটা বৈশিষ্ট্য। তো ভাবছি যে এত রাতে ছেলেটা কি কাজ করবে, আর ছেলেটা সারাদিন প্রচুর কাজকর্ম করেও ও এত রাতে জেগে থাকবে। তারপরে ভাবছি যে আচ্ছা ও যদি না জেগে থাকে তাহলে কাজটা করছে কি, আর তো কেউ নেই, আর কোনো ট্যুরিস্ট নেই, কিছু নেই। তো তাও উনি দরজাটা খুলেছেন, ঘরে লাইট টাইট জ্বালিয়ে উনি দরজাটা খুলেছেন। এবার মানে মানে ওই হোমস্টেটা এমনই ছিল যে 3টে রুম পাশাপাশি, মানে একটা রুম তো একদমই পাশে, আর একটা রুম হচ্ছে একটু সাইড করে, তেরছা করে, আর সেখান থেকে একটা ল্যান্ডিং মতো একটু নেমে গেছে, সেখানটাই হচ্ছে কিচেন। এবার ওই ল্যান্ডিংয়ের সামনেটা গেলে পুরো কিচেন বা তার পাশে যে ডাইনিং হল, এটা পুরোটাই দেখা যায়। এবার উনি দেখছে যে লাইট টাইট সব বন্ধ আছে, এবং ওই ছেলেটা যেখানটা আর কি দেখিয়েছে যে ও থাকবে, সেই জায়গাটা একটা টিমটিমে লাইট জ্বলছে, এবং কেউ একজন যে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে রয়েছে সেটাও বোঝা যাচ্ছে, কারণ ওখানে যে দরজাটা রয়েছে সেই দরজাটা বন্ধ ঠিক, কিন্তু জানলার পাশটা মানে যেহেতু ওটার সাথে ডাইনিং হলটা একদম জোড়া রয়েছে, তো সেইখানের ওই মানে জানলার ওই বড় ফ্রেমটা থেকে দেখা যাচ্ছে ওইখানটায় কোনো কাঁচ ফাঁচ কিছু নেই, যাতে জিনিসপত্র দেয়া নেওয়াতে সুবিধা হয়, সেই জন্য ওই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। তো উনি ওখান থেকে ওই ল্যান্ডিং থেকে দেখতে পাচ্ছে যে কেউ একজন শুয়ে রয়েছে, মানে ছেলেটাই শুয়ে রয়েছে, এবং কেউ কোথাও নেই।
বাকি রুমগুলো তালা দেওয়া। তো উনি ভাবলেন যে, আর বাইরে সন্ধে অবধি যা ঠান্ডা ছিল, এই রাতের বেলা ঠান্ডা আরও বেড়েছে। তো ভাবছে যে দূর, আমি তো মনে মনে ভুল ভাবলাম, সত্যি তো এত রাতে ছেলেটা এসে কি কাজ করবে। তো উনি সঙ্গে সঙ্গে ঘরে চলে এসে ঘরে দরজা দিয়ে দেয়। ঘরের দরজাটা যে মুহূর্তে দিয়েছে, ওনার স্ত্রী বলছে, তুমি এতক্ষণ বাইরে কেন ছিলে, তুমি জানো কি হয়েছে? বলছে, কি হয়েছে? বলছে, এই ব্যালকানির দরজাটায় ঠকঠক 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 আওয়াজ হচ্ছিল, আমার ভীষণ ভয় লাগছে। তো ওনার মানে ঋত্বিকবাবু বলছে, দেখো এটা কোনো হাওয়ায় হয়তো আওয়াজ হচ্ছে, বাইরে খুব ঠান্ডা, মানে আমরা যখন বাইরে ছিলাম তার থেকেও এখন বেশি ঠান্ডা। আর আমি দেখে এলাম ছেলেটা কিন্তু ঘুমোচ্ছে, পুরো সামনে সব টিমটিমে এমনি আলো জ্বলছে, কেউ কোথাও নেই। তো তখন বলছে, তুমি একবার ব্যালকানিটা দেখো। তো যাই হোক, তো উনি না মানে ব্যালকানিটার ওই ঘর থেকে ব্যালকানি যাওয়ার দরজাটা খুলে উনি ব্যালকানিতেও গিয়ে দেখলেন যথারীতি ব্যালকানিতে কেউ নেই, কারোর থাকার কথাও নয়। তো বললো যে, দূর, এটা তুমি আমি বেশি ভাবছি এটা নিয়ে, পাহাড়ি জায়গায় এতটা উঁচুতে আমরা রয়েছি, কোনো হাওয়ারই হয়তো কিছু আওয়াজ হবে, বা হতে পারে যে দরজা বা জানলার কিছু একটা জায়গায় হয়তো হাওয়া লেগে একটা পাল্লার সাথে আর একটা পাল্লাই হয়তো ঘষা লেগে খটখট খটখট আওয়াজ হচ্ছে। তো এটা নিয়ে এত আমাদের ভাবার কিছুই নেই। তো ওটা ভেবে ওনারা নিজেদের মতো করে আর কি নিজেদেরকে বুঝিয়ে ওনারা শুয়ে পড়লেন। এরপরে যখন আর কি উনি টাইমটা দেখেছিলেন, তখন টাইমটা হচ্ছে একদম ডট 3টে বাজে। 3টের সময় অদ্ভুত রকমভাবে একটা পোড়া গন্ধ ওনাদের নাকে আসে, এবং ওই পোড়া গন্ধ নাকে আসার সাথে সাথেই কিন্তু দুজনেরই ঘুমটা একই সাথে ভেঙে যায়। এবং ঋত্বিকবাবুর ওয়াইফ না মানে খুব চমকে ওঠেন আর কি, চমকে ওঠেন, এবং চমকে উঠে মানে হঠাৎ করে যদি কেউ ঘুমের মধ্যে পোড়া গন্ধ পায়, তো বুঝতেই পারছেন তার সে প্রচণ্ড রকমভাবে সারপ্রাইজড হয়ে যাবে। সে সবার আগে সামনের আশপাশটা দেখতে থাকবে যে তার ঘরে কোনো কিছু পুড়ছে কিনা, এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। তো যথারীতি ওনার ক্ষেত্রেও তাই হয়, ওনাদের ক্ষেত্রে। তো হঠাৎ করে উঠেছে এবং উঠে দেখছে যে ঘরে কিছু আছে। এবার ঘরে মানে কোনো জায়গায় কোনো আগুন জ্বালানো নেই, ফলে সেখান থেকে কোনো কিছু পোড়ার কোনো ব্যাপারই নেই। আর শুধু ওনাদের দুজনের দুটো ফোন চার্জে বসানো ছিল। তো ফোনটাও চার্জ হয়ে যথারীতি বন্ধ হয়ে গেছে, সেখান থেকেও কোনো রকম কোনো কিছু পোড়ার স্মেল আসছে না, কিন্তু ঘরের মধ্যে পোড়া জিনিসের একদম গন্ধ হয়ে গেছে। এবার ঋত্বিকবাবু ঘুম থেকে উঠে পড়েছেন, উঠে পড়ে উনি না মানে ঘরটা সার্চ করে লাইট টাইট জ্বালিয়ে উনি দেখছেন যে কী ব্যাপার, কোথা থেকে গন্ধটা আসছে। তো এবার কাঠের বাড়িতে থাকছেন, একটা ভয় তো সবসময়ই থাকে যে কোনোভাবে কোথাও কোনো অগ্নিকাণ্ড ঘটলো কিনা। তো আবার উনি দরজা খুলে ওই সামনে ল্যান্ডিংয়ের ওখানে গিয়ে উনি দেখছেন যে ছেলেটা কোনো রান্নাবাড়ি করছে কিনা, কিছু করতে কিছু পুড়িয়ে ঠুড়িয়ে ফেললো কিনা। দেখছে কোথাও কিছু নেই। ইভেন ওই ল্যান্ডিং থেকে বা নিজেদের যে ওনাদের ব্যালকানি, সেখান থেকে পুরো অনেকটা নিচে যে রাস্তা সেটা দেখা যাচ্ছে, কোথাও যে কোনো আগুন লেগেছে বা কোনো কিছু এরকম নেই। এবং আরও যে বিষয়টা ওনাদের খুব মানে ভীষণ রকমভাবে অদ্ভুত লাগলো, সেটা হচ্ছে মানে এটা কি করে সম্ভব আমি নিজেও জানি না, যে শুধুমাত্র ওনাদের ঘরেই পোড়া গন্ধটা, মানে যে মুহূর্তে ওনারা ঘর থেকে বাইরে আসছেন, মানে ঘরে হয়তো গন্ধ দেখে উনি বাইরে সামনে যে ল্যান্ডিং বা আরও যে দুটো রুম সেখানটার সামনে আছে, কোথাও কিন্তু কোনো পোড়ার গন্ধ নেই, শুধু আর শুধুমাত্র ওনাদের ঘরেই গন্ধ। এবার স্টিল ওনারা ভালো করে আবার রুমটা চেক করলেন যে কোথাও থেকে কোনো, অনেক সময় হয় যে ইলেকট্রিকের কোনো কানেকশান থেকে কোনো সমস্যা হয়, তো উনি বোর্ডগুলোয় হাত দিয়ে দিয়ে দেখলেন যে কোথাও গরম হয়ে গেছে কিনা বা কিছু। উনি দেখলেন কিছুতেই কিছু সমস্যা নেই, সব নর্মাল। কিন্তু ঘরে কোথা থেকে যে ওই পোড়া গন্ধ আসছে তার উৎস কিন্তু খুঁজে পাওয়া গেল না। মানে এত চোখে ঘুম, ক্লান্তি, কিন্তু কোনোভাবেই ওনারা মানে ভালো করে ঘুমোতে পারছে না। যাই হোক, এই করতে করতে আরও 40 মিনিট সময় কাটলো, এবং ওই যে মানে জানলা ঠালনা খুলে দিয়ে পোড়া গন্ধটা মনে হলো অনেকটা ঘর থেকে বেরিয়েছে। আবার ওনারা ওই 3:45 নাগাদ শুলেন। এবার 3:45 নাগাদ শোয়ার পরে ওনার স্ত্রী ঘুমিয়ে পড়েন, কিন্তু ওনার না আর ঘুম আসছে না, যেহেতু এতবার উনি উঠেছেন ওনার ঘুম আসছে না, এবং উনি চুপচাপ শুয়ে রয়েছেন, ভাবছেন যে ঠিক আছে 6টার সময় ঘুম থেকে উঠবো, 6টায় অ্যালার্ম দেওয়া রয়েছে। এমন সময় ঋত্বিকবাবু বুঝতে পারছেন, এবার ওই যে আমি বললাম যে কাঠের ঘরের ব্যাপার হচ্ছে যে আপনার ঘরের বাইরে দিয়ে যদি কেউ হেঁটে বেড়ায়, আপনি কিন্তু কাঠের উপরে খটখট খটখট করে কেউ হেঁটে যাওয়ার আওয়াজ বলুন, এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন।
আর যেহেতু রাতের বেলা আশপাশটা ভীষণ রকমভাবে নিঝুম হয়ে যায়, অনেক নিঃশব্দ হয়ে যায়, সেই আওয়াজটা কিন্তু পাওয়া যায়। এবার উনি বুঝতে পারছেন কেউ একজন মানে ওই ওনার রুমের পাশ দিয়ে করিডোরে কেউ একজন হেঁটে বেড়াচ্ছে। খট 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 আওয়াজ হচ্ছে এবং কখনো কখনো মানে 3-4 বার আওয়াজ হয়ে মনে হচ্ছে যেন ওনার রুমের কাছে এসে আওয়াজটা বন্ধ হয়ে গেল। সব স্থির, কোনো দিকের কোনো আওয়াজ নেই। আবার হয়তো 10 মিনিট পর থেকে ওরকম কখনো মনে হচ্ছে কেউ জুতো পরে হাঁটছে, কখনো মনে হচ্ছে কেউ খালি পায়ে হেঁটে যাচ্ছে, কেউ দৌড়চ্ছে, এইরকম উনি আওয়াজ পাচ্ছেন। ওনার কিন্তু ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। এবার তারপর উনি ভাবছেন যে হতে পারে হয়তো ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে। তার ভাবছে এত তাড়াতাড়ি ছেলেটা কেন ঘুম থেকে উঠবে, আর ও তো ব্রেকফাস্ট বানাবে না, ও তো হেল্প করবে। আর ওনাদের ব্রেকফাস্ট দেওয়ার টাইমটা ওনারা বলে রেখেছে 7:30 থেকে 8টার মধ্যে। তো এত তাড়াতাড়ি মাত্র ওরা দুজন রয়েছে, হয়তো নিজেরাও খুব সামান্য কিছু ব্রেকফাস্ট খাবে, তো তার জন্য এত ভোর থেকে তো ওঠার প্রয়োজন নেই। কিছু বুঝতে পারছে না ওনারা যে কি করবে, কি হবে, কেন এরকম হচ্ছে, ওনারা কিচ্ছু ওনাদের মাথায় ঢুকছে না। যাই হোক, তো এরকম সবসময় মনে হচ্ছে যে ওনাদের মানে রুমের পাশে এসে কেউ যেন হাঁটছে এবং ঠিক রুমের কাছে এসে ওনাদের রুমের দরজার কাছে এসে সেটা থেমে যাচ্ছে। যাই হোক, তো এইগুলো যখন উনি এক্সপেরিয়েন্স করতে থাকেন, উনি ভাবছেন যে না, সকালবেলা এটারই বলতে হবে, কেউ কি আশপাশ থেকে কেউ এসে এখানে হাঁটাচলা করে নাকি, এটা বলতে হবে। এইটা ভাবতে ভাবতে যখন উনি ওই আওয়াজটাকে মানে স্বাভাবিকভাবে নিয়েই যখন উনি ঘুমানোর চেষ্টা করছেন, সেই মুহূর্তে একদম অল অফ আ সাডেন কোনোখানে কিছু নেই, চারদিকটা শান্ত হয়ে গেছে, পায়ের আওয়াজটাও থেমে গেছে। কোনো কিছু যদি কাঠের দরজার উপরে তড়াম করে এসে পড়ে, যেরকম একটা বিদঘুটে আওয়াজ হতে পারে, এবং ওই যে বললাম যে ভাইব্রেশনটা কিন্তু কাঠে খুব বেশি হয়, খুব তড়াম করে এসে আওয়াজটা যখন মানে হলে যেরকম একটা আওয়াজ বলুন, একটা ভাইব্রেশন বলুন ঘরের ভিতরে পাওয়া যায়, একদম সেরকম একটা ঘটনা ঘটে। ওনার স্ত্রী পাশে ঘুমোচ্ছেন এবং ঋত্বিকবাবু মোটামুটি ওই আওয়াজটাকে ভেবেছে হয়তো কেউ হাঁটাচলা করছেন, ব্যাপারটাকে নর্মালি কনসিডার করে উনি যখন চোখটা বন্ধ করে রয়েছেন, মোটামুটি আবার উনি একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চলে গেছেন। এমন সময় মনে হলো ওনার ঘরের মানে ওনার যে মেন যে দরজাটা রয়েছে, ওনার রুমের মেন দরজা তড়াম করে কিছু একটা লাগলো এবং খুব জোরে আওয়াজ হয়, এবং শুধু আওয়াজ হয় তাই নয়, ওনাদের মনে হলো যেন ঘরটা একটু সামান্য ভাইব্রেশনে দুলে উঠল। এবং এই আওয়াজে কিন্তু ওনার স্ত্রীও ঘুম থেকে ধড়পড়িয়ে উঠে পড়েন। উনি তো উঠে পড়েইছেন, ভাবছে যে কী হলো, কেউ কি মানে দরজায় লেগেও পড়ে ঠরে গেল না কি হলো, উনি কিছু বুঝতে পারলেন না। এবার না তখন মানে ঋত্বিকবাবুর কোথাও একটা একটুখানি ভয় লাগছে, এবার এই ভয়টা কিন্তু কোনো রকম কোনো ভৌতিক ভয় ছিল না। উনি ভাবলেন যে এই হোমস্টেটাই খুব আনসেফ, এখানে কি কোনো বাইরের লোকজন এসে সকাল সকাল কি কেউ হাঁটাচলা করে, এই আওয়াজটা কিসে হলো। এবার দেখুন, কেউ যদি পড়ে যায় বা কোনো কিছু যদি হয়, এখানে মানে ওনাদের ওই হোমস্টের বাইরে পাশে দুটো ঘর রয়েছে এবং ওখানে না কোনো ভারী বড় কোনো জিনিসও ছিল না যে যেটা হঠাৎ করে যদি হাওয়ায় পড়েও যায় ওরকম একটা দড়াম করে আওয়াজ হবে, এরকম কিন্তু কোনো জিনিস ছিল না। হতে পারে কোনো মানুষ ওখানে হাঁটাচলা করছিল, সে হয়তো পড়ে গেছে। এবার ভাবছে যে আমার দরজায় তাহলে আওয়াজটা হবে কেন, সে কি দরজায় মানে মনে হচ্ছে যেন ওনার মনে হলো যে কেউ দরজায় যদি খুব জোরে 2 হাত দিয়ে কোনো ঘুষি মারে বা কেউ মাথা দিয়ে যদি দরজায় আঘাত করে, মানে এরকম একটা কিছু বড় সড়ো কিছু হতে হবে, বা একটা কোনো ভারী বস্তু দিয়ে দরজায় যদি ইচ্ছে করে কেউ আঘাত করে, তাহলে একমাত্র ওই রকম পরিমাণে আওয়াজ হতে পারে, আদারওয়াইজ হওয়া সম্ভব নয়। এবার ওনার স্ত্রী না খুব ঘাবড়ে গেছে। এবার বাইরে থেকেও কোনো আওয়াজ পাচ্ছে না, কাঠের ঘর, বাট ওনার বাইরে থেকে যে কোনো মানুষ কথা বলছে বা কেউ পড়ে গিয়ে আঘাত পেয়েছে বা চোট পেয়েছে বা কোনো ভারী বস্তু পড়েছে, কিছুই ওনারা বুঝতে পারছে না। মানে বাইরেটা এবার শান্ত পুরো, মানে ওই আওয়াজটা হয়েছে আর সব কিছু একদম নর্মাল হয়ে গেছে, এবার কিছু বুঝতে পারছে না। এবার তখন মানে উনি মানে ওরা স্ত্রী বলছে যে একবার কি দরজাটা খুলে দেখবে, তখন ঋত্বিকবাবু বলছে না, একদম না, আমি একদম দরজা খুলবো, আমি 7টার আগে দরজাই খুলবো না, যা কিছু হয়ে যাক। যাই হোক, তো ওনাদের আর তো তারপরে ঘুম কিছুই হলো না, কিন্তু বাইরে থেকে আরও ওনারা কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু পেলেন না। খুব অদ্ভুত রকমের বিষয়। যাই হোক, তো মোটামুটি 6:30 নাগাদ ওঠেন, উঠে ঋত্বিকবাবু বাথরুমে যান। এবার উনি ফ্রেশ হয়ে এসেছেন এবং ওনার স্ত্রী এবার বাথরুমে যাবে। তো উনি বাথরুম থেকে কিন্তু একদম ওনার স্পষ্ট মনে আছে, উনি বাথরুম ইউজ করে যথারীতি কল বন্ধ করে উনি
রুমে এসেছে। এবার ওনার স্ত্রী যে মুহূর্তে বাথরুমে ঢুকেছেন, উনি বলছে যে, কি ব্যাপার, তুমি এই গরম জল পড়ছে কল থেকে, তুমি কলটা বন্ধ করে আসোনি? তো উনি বলছে, না আমি তো কল বন্ধ করে এসে। বলছে যে, দেখো পুরো মানে এত জোরে কলটা চলছে আর পুরো গরম জলে পুরো একদম ধোঁয়া উঠছে আর কি, মানে পুরো বাষ্পে ভরে গেছে বাথরুম। তো উনি ভাবলেন যে ঠিক আছে, হয়তো আমি বন্ধ করিনি। তাহলে অনেক সময় হয় না, খুব ছোটোখাটো বিষয় নিয়ে আমরা অত বেশি ভাবি না, যে ঠিক আছে হয়ে গেছে, তাহলে হয়তো আমারই ফল্ট। একদম সেম জিনিসটা কিন্তু উনিও ভাবেন। ভালো কথা। তো ওনার স্ত্রী বাথরুম ইউজ করে বাইরে বেরোন এবং তারপরে মোটামুটি 7:10-15 নাগাদ ওনারা দরজাটা খুলেছেন। এবার এই দরজা খোলার সময় ঋত্বিকবাবু মনে মনে ভেবেছিলেন, যেটা উনি ইমেলে লিখেছেন, যে উনি দরজায়, কাঠের দরজা মানে নতুন নতুন রং হয়েছে, উনি শিওর ছিলেন যে দরজার কোথাও হয়তো উনি দেখবেন যে রংটা উঠে গেছে, চটে গেছে, কিছু একটা উনি দেখবেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে দরজার কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, বা বাকি যে রুমগুলো রয়েছে, রুমের যে বাকি যে দুটো রুম, তার যে দরজা বা তার সামনে যে জায়গাটা রয়েছে, টপ ফপ রয়েছে, সব জায়গাটা কিন্তু একদম যেরকম ছিল সেরকমই। এবার সকালবেলা খুব সুন্দর, একটু সকালের দিকে একটু কুয়াশা ছিল, তো তারপরের দিকে সুন্দর ওনাদের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুবই সুন্দর আর কি পরিবেশ। এবং সকালে ওরা তারপরে নিচে নামে এবং 8টা নাগাদ ওনাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়। এবার ব্রেকফাস্টে ওখানে লুচি, রুটি আর আলুর দম, একটা সবজি, এই ছিল ব্যবস্থা। তো সুন্দর খাওয়া দাওয়া করেছে। এবার ঋত্বিকবাবু ওই সকালবেলা ওই যে মালিক আর ওনার যে স্ত্রী এসেছিল তাকে ঘটনাটা বলেছে, যে সবই ভালো আপনাদের, কিন্তু আমরা এরকম আওয়াজ পেয়েছি, আর সব থেকে বড় কথা হচ্ছে যে দরজা জানলাগুলো আপনাদের এরকম খটখট আওয়াজ কেন করছিল? তো এই খটখট আওয়াজ তো ওনারা মনে হেসে উড়িয়ে দিলেন, বললেন যে ওরকম কিছু নয়, হয়তো হতে পারে। অনেক সময় যেটা হয়, উনি বললেন যে রাস্তা দিয়ে যদি কোনো ভারী গাড়ি যায়, অনেক সময় যেহেতু পাহাড়ের উপরে, তো ওরকম একটু মাঝে মধ্যে খটখট আওয়াজ হয়, একটু জোরে হাওয়া দিলে হয়। তো ওনারা ব্যাপারটাকে পাত্তাই দিলেন না। আর ঋত্বিকবাবু যখন বললেন যে এরকম প্রচণ্ড জোরে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ হয়েছে, তখন ওনার স্ত্রী বলেন যে এরকম তো কিছু হয়নি, আমরা সকালবেলায় আসি, বাকি আমরা সামনেটা পরিষ্কার টরিষ্কার করি নিজেরা, এরকম তো কিছু দেখিনি। তো তখন উনি বললেন যে আপনার ওখানে হয়নি, হয়তো আশেপাশের কোথাও আওয়াজটা হয়েছে, যেহেতু আপনারা পাহাড়ের উপরে, একদম পাহাড়ের গায়ে রয়েছেন, তাই হয়তো আপনার মনে হয়েছে যে আপনার দরজায় হয়েছে। আপনার দরজায় কী করে হবে? আর ও বলছে যে এই ছেলে সকালবেলা উঠে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে ও আলু ঠালু কাটার নিজের কাজকর্ম করে, ও উপরে ওঠে না। আর ও উপরে উঠলে ওরকম দড়াম করে আওয়াজ কি করে হবে? যাই হোক, তো ঋত্বিকবাবুদেরও বেরোনোর তাড়া ছিল, ওনারাও খাওয়া দাওয়া ভালো করে তৃপ্তি করে করে ভাবলো যে সত্যি তো আমি হয়তো একটু বেশি ভেবেছি। ওনারা ওনাদের যে সাইট সিইং করার ছিল সেই ট্যুরে বেরিয়ে যান। সারাদিন সুন্দর ঘুরে টুরে আসেন এবং সেই দিনের ওনারা লাঞ্চটা আর করেননি। এবার ঘুরে টুরে এসে যখন ওনারা মোটামুটি 8টা নাগাদ ওনাদের হোমস্টেতে আবার ব্যাক করেন, তো দেখছে যে ওনাদের জন্য ডিনার ফিনার সব সার্ভ করা হয়ে গেছে। বলছে আপনারা ডিনারটা খেয়ে নেবে। তো ওনারা বললো যে ঠিক আছে, আমরা এই তো এলাম, আমরা একটু ফ্রেশ হয়ে নিচে নেমে এসে খেয়ে নিচ্ছি। এবার এই সারাদিনে ঘোরার চক্করে ওনাদের মাথা থেকে পুরো বিষয়টা বেরিয়ে গেছে, ভেবেছে যে ঠিক আছে, এটা একটা সাধারণ ব্যাপার, হতেই পারে। যাই হোক, তো ওনারা সেদিন আবার খাওয়া দাওয়া করেন, ডিনার করেন এবং ডিনার করে ওনারা ওনাদের রুমে চলে আসেন। এবার রুমে আসার পরে ওনারা যখন বাইরে থেকে ঘুরে এলেন, ঘুরে এসে যখন নিজেদের রুমে এলেন, তখন কিন্তু রুমে কোনো প্রবলেম ছিল না। মানে রুমটা যেরকম ওনারা রেখে গেছিলেন ঠিক সেরকমভাবেই রুম রয়েছে, রুমে কোনো বাজে গন্ধ নেই, কিছু নেই। কিন্তু ওই যে ওনারা খেতে গেলেন, ওনারা কিন্তু ওনাদের নিজেদের মানে ঘরটা লক করে গেছিলেন, চাবি ওনাদের কাছেই ছিল। 20-25 মিনিট লেগেছে ওনাদের খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে যখন ওনারা আবার ওনাদের ঘরে ঢুকলেন, ওনারা বুঝতে পারছেন যে ওনাদের ঘর থেকে আবার পোড়া গন্ধ বেরোচ্ছে। এবার তখন বেশি রাত নয়, ওই ছেলেটাকে ডেকেছে। উনি বলেন যে না, আজকে ছেলেটাকে দেখাই, কোথাও কোনো যদি ওদের কোনো সমস্যা থেকে থাকে ছেলেটাকে বলা ভালো। তো ছেলেটা এসছে, ছেলেটাকে বলছে যেখান থেকে এরকম পোড়া গন্ধ বেরোচ্ছে একবার তুমি চেক করো, এই ইলেকট্রিক পয়েন্ট ফয়েন্ট সব ঠিক আছে কি না। তো ছেলেটা নিজের মতো একটু চেক ঠেক করলো, যদিও তার আগে ঋত্বিকবাবু নিজেও চেক করেছিলেন, কিন্তু কোথাও কোনো সমস্যা ছিল না। তো স্বাভাবিকভাবেই ওই ছেলেটা যখন চেক করলো, ওকে বলা হলো, তো ও বললো না, কোথাও কোনো সমস্যা নেই। ও বলছে আশেপাশে অনেক সময় যেটা হয় যে পাহাড়ি ঠান্ডা জায়গায় না অনেকে ঘরের ভিতরে আগুন জ্বালায়, ফায়ার প্লেসে। বলছে যেহেতু তাদের চিমনিগুলো বাইরের দিকে থাকে, বলছে কাঠের ঘর তো অনেক সময় গন্ধ চলে আসে, এটা কোনো বড় ব্যাপার না।
তো ঋত্বিকবাবু ভাবলেন, আরে এটাও তো ঠিক, এটা কেন আমার মাথায় আসেনি, সত্যি তো। উনি বললেন যে ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। তো ছেলেটা বললেন যে আর কিছু লাগলে বলুন, আমি দিয়ে একবারে ঘুমিয়ে পড়বো। তো উনি বললেন, না আমার কাছে সবই আছে, জল ঠল আছে, তুমি চলে যাও। তো ছেলেটা চলে যায় এবং ওনারা আবার কিছুক্ষণ গল্প টল্প করে ওনারা আবার শুয়ে পড়েন। এবারে শুয়েছেন, ঘরে হালকা পোড়া গন্ধ রয়েছে, সেটা নিয়ে আর ওনারা মাথা ঘামান না। শোয়ার পরে হঠাৎ করেই ওনার স্ত্রী বুঝতে পারেন যে খাটের নিচে একটা, মানে কেউ যদি খাটের নিচে, কাঠের খাট, এবং সেখানে যদি কেউ একটা সরু কিছু জাতীয় জিনিস দিয়ে, সেটা পেন্সিল হোক বা অন্য ওই জাতীয় কিছু সরু জিনিস দিয়ে যদি খটখট খটখট করে খাটের মানে হেডবোর্ড থেকে টেলবোর্ড অবধি যদি কেউ মানে টুকটুক টুকটুক করে মারে, খুব জোরে নয় কিন্তু, একটা যেরকম মনে হবে যে মনে হচ্ছে যে খাটের নিচে কোনো বাচ্চা ঢুকে যদি খাটের গায়ে মারতে থাকে, একটা হালকা হালকা কীরকম একটা আওয়াজ পাচ্ছে, মনে হচ্ছে একটুখানি নড়ছে খাটটা, এরকম টাইপের। নোনাস না লাফ দিয়ে ওঠে। এবার লাফ দিয়ে উঠেছে তো ঋত্বিকবাবু বলছে, কী হয়েছে তোমার? তখন বলছে, না আমার মনে হচ্ছে না খাটের নিচে কিছু একটা আওয়াজ হচ্ছে। এবার ঋত্বিকবাবু বলছে যে তুমি এগুলো বেকার ভাবছো। তো ওনারা দুজনেই তারপরে খাটের সামনে যে মানে চাদরটাতে একটু নিচু করা ছিল, তো যথারীতি চাদরটাকে সরিয়েছে। তো চাদরটা সরিয়ে দেখছে কিছুই নেই, নর্মাল খাট যেরকম হয়, সেখানে কিছু কি করে থাকবে। তো তখন ঋত্বিকবাবু বলছে, তো তুমি এগুলো নিয়ে ভেবো না, দেখো ও তো আমাদেরকে বলে গেল, আর সত্যি তো পাহাড়ি জায়গায় এরকমভাবে আমরা কখনো থাকিনি, হয়তো আশেপাশের আওয়াজগুলো অনেক বেশি পাওয়া যায়, আমাদের তো এইভাবে থাকার অভিজ্ঞতা নেই, তো তুমি এগুলো নিয়ে বেশি ভেবো না। তো না স্ত্রীও ভাবলেন যে সত্যি তো, এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তো ওনারা শুয়ে পড়ে। ঠিক রাত 1টা নাগাদ ওনার স্ত্রীর প্রথম ঘুমটা ভাঙে। স্ত্রীর ঘুমটা ভাঙে। আচ্ছা, কি জন্য ঘুমটা ভাঙে সেটা আবার আমি আপনাদেরকে বলি। ওনার স্ত্রী খাটের যে দিকটা শুয়েছিলেন সেদিকটাতে একটা বড় জানলা রয়েছে। যথারীতি জানলাটা মানে যেহেতু নতুন একদম, তো জানলাটায় কাঁচ ফাঁচ সবই দেয়া, কিন্তু জানলায় সামনে যে পর্দা থাকে সেই পর্দাটা তখনও ওনারা করে উঠতে পারেনি, যেহেতু নতুন একদম, তো পর্দা নেই। এবার আর সকালে ওনারা ঘুম থেকে ওঠেন, ওই সকালে ওই একটুখানি কুয়াশা মতো থাকে, তারপরে ওই জানলাটা খুলে দিলে আর ব্যালকানিতে গেলে তো পুরো কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যায়, তো ওনাদের কোনো অসুবিধেও হচ্ছে না। কিন্তু যে কারণে ওনার স্ত্রীর ঘুমটা ভাঙে সেটার কারণ হচ্ছে, এবার আমি আপনাদেরকে ব্যাপারটা বলি যেটা উনি লিখেছেন, যে ওই জানলার ঠিক উল্টো দিকে যে নিচ দিয়ে তো রাস্তা চলে গেছে বেশ অনেকটা নিচে, এবার সেই জায়গায় মানে একটা সরু রাস্তা চলে গেছে এবং সেখান থেকে একটা লাইট রয়েছে, সেটা রোড লাইট, সেই রোড লাইটের আলোটা ওনার জানলায় পড়ে। এবার যথারীতি রাতের বেলা সেই রোড লাইটটা জ্বলছে, আর পাহাড়ি জায়গায় রোড লাইটের যে স্তম্ভগুলো হয় সেগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়, তো সেই জন্য ওখানে আলোটা বেশ আসছে। কোনো কারণে ওনার স্ত্রীর ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা ভেঙে উনি কিন্তু ওই জানলার দিকে মুখ করেই মানে সেই সাইড ফিরিয়ে শুয়েছিলেন। উনি দেখছেন যে কোনো একটা মানুষের হাত, মানে জানলার কাঁচটা ঘষা, এবার সেই ঘষা কাচের উপরে যেহেতু বাইরে থেকে আলোটা আসছে, এবার সেই আলোর সামনে যদি কেউ দাঁড়ায় তাহলে অবভিয়াসলি সেই কাচের ওখানে একটা ছায়া পড়বে, সেটা আপনারাও বুঝতে পারছেন। তো উনি হঠাৎ করে দেখছে, মানে ওই চোখে হালকা ঘুমটা ভেঙে গেছে, এবং উনি যেহেতু ওই পাশ ফিরেই ছিলেন, উনি দেখছেন যে জানলার কাছে কোনো একটা মানুষের হাত যেরকম হয় সেরকম একটা হাত, এবং একটা কিছু ছায়া পড়ছে, যে ছায়াটা কিন্তু অবশ্যই কোনো মানুষের ছায়া। এবার উনি প্রথমে একবার দেখে না ভাবলেন আমি এটা কী দেখছি। উনি আবার ভালো করে দেখেন, তো দেখছেন যথারীতি যেহেতু ওই ব্যালকানিতে আলোটা পড়ছে, ওই কাচের জানলাতে আলোটা পড়ছে উল্টো দিকের, এবার ঘরে যতই অন্ধকার থাকুক কিন্তু উনি বুঝতে পারছেন যে ওই কাচের জানলায় কারোর হাত রয়েছে, হাতটা আবার সরছে, একটা মানুষের মাথা যেরকম হয়, এটুকু বুঝতে পারছে যে ব্যালকানিতে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ওনার স্ত্রীর না ব্যাপারটা মানে উনি বেশ কিছুক্ষণ লক্ষ্য করেন, কারণ ওনার প্রথমে দেখে মনে হয়েছে যে আমি হয়তো ভুল ভাবছি। এবার উনি যখন এই ব্যাপারটা বুঝতে পারলেন যে না উনি ভুল ভাবছেন না, তখন উনি আস্তে আস্তে করে ওনার মানে হাজব্যান্ডকে ডেকেছেন, ঋত্বিকবাবুকে ডেকে বলছে চুপ, একদম কোনো মুখে আওয়াজ করবে না, বলে ওনাকে মানে এটা দেখাচ্ছে, মানে জানলার দিকে ইশারা করছে। এবার জানলার দিকে যখন ইশারা করেছে তখন উনিও বুঝতে পারছে যে ওরকম
মানে হাত আসছে, হাতটা সরে যাচ্ছে, এবং একটা মানুষের যে মাথার যে ছায়া, সেই ছায়াটা রীতিমতো রয়েছে। এবার তো ঋত্বিকবাবুর একটু ভয় লেগে গেছে যে ব্যাপারটা কি হলো। এবার আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যেটা উনি লিখেছে যে ওনাদের এই হোমস্টেটা কিন্তু পাহাড়ের বেশ গায়ে, সেটা রাস্তা থেকে অনেকটা উঁচুতে। ফলে রাস্তা থেকে কোনো একজন মানুষ ওনাদের ওই ব্যালকানিতে উঠবে, এটা কিন্তু জাস্ট সম্ভব নয়। আর ওই দিকে কোনো পাইপ বলুন মানে বিল্ডিংয়েরও এমন কিছু নেই যেটাকে ধরে ধরে কেউ ওখানে উঠতে পারে। আর এই যে রুম 3টে রয়েছে, সেই রুম 3টে প্রত্যেক মানে আলাদা আলাদা ডিরেকশানে। ফলে অন্য রুম থেকে এই ওনাদের ব্যালকানিতে কোনো মানুষের আসার আদৌ কোনো চান্স নেই, ঠিক আছে? এবং এবারে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা কিন্তু শুধুমাত্র ঋত্বিকবাবু বা শুধুমাত্র ওনার ওয়াইফ যে মানে প্রত্যক্ষ করেছিলেন তা না, ওনারা দুজনে মিলে একসাথেই একই জিনিস কিন্তু প্রত্যক্ষ করেন। ওনাদের চোখের সামনে, ওদিকে তাকিয়ে ওনারা দুজনে খুব অবাক হয়ে গেছেন। চোখের সামনে ওনারা মনে হলো ওনাদের যে ওই কাঁচটাকে ভেদ করে যে বাইরে ছিল, সে মনে হলো কোনো কাঁচের জানলা কিন্তু কোনো আওয়াজ হলো না, কিচ্ছু হলো না, কাঁচের জানলাটাকে ভেদ করে মনে হলো সামনে এসে ওই মানুষের অবয়বটা দাঁড়ালো, এবং সেই অবয়বটা কিন্তু ফুল কালো, কোনো রকম তার মুখ চোখ কিছু বোঝা যাচ্ছে না, এবং তার হাতটা ওরকম, হাতের 5 আঙুলটা ওরকম মানুষকে দেখে যেরকম ওয়েভ করে, যেরকম আর কি ছড়ানো থাকে, সেরকম একটা ভঙ্গিতে মনে হলো যেন জানলাটা থেকে একদম সামনে এসে দাঁড়ালো। এবং এইটা যখন ওনারা দুজনে বুঝতে পারলেন, ওনারা দুজনেই মানে ভয় না চিৎকার করে ওঠেন, চিৎকার করে ওই ব্ল্যাঙ্কেট ঠ্যাঙ্কেট ফেলে ওনারা খাট থেকে নেমে উল্টো দিকটায় চলে যান। এবং যে মুহূর্তে উল্টো দিকটায় চলে যান চিৎকার করেন, সেই মুহূর্তে কিন্তু মানে জানলার কাছে যেটা টাং করে আওয়াজ হয়, ঠিক সেরকম একটা টাং করে আওয়াজ হলো। এবং যে মুহূর্তে এই আওয়াজটা হলো, সঙ্গে সঙ্গে ঋত্বিকবাবুর ওয়াইফ তো প্রচণ্ড ভয় পেয়ে মানে ওই রুমের মাটিতে বসে পুরো কুঁকড়ে গেছেন। আর ঋত্বিকবাবু একটু সাহস করে ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছে। ঘরের লাইটটা যখন জ্বালিয়েছে তখন দেখছে ঘরে কিচ্ছু নেই, মানে জাস্ট কিছু নেই। এবার এটাই স্বাভাবিক, ওনারা সমস্ত দরজা জানলা বন্ধ করে শুয়ে আছে, ওনাদের ঘরে কেউ ফোর্সফুলি ঢোকেনি, ফলে কাউকে ঘরের মধ্যে হঠাৎ করে ওনারা দেখতে পাবেন, এটা তো অস্বাভাবিক ব্যাপার। এবার ওনারা দুজনেই আবার দেখেছেন যে সত্যি সত্যি কেউ ঢুকেছে। এবার না উনি ভাবছেন যে আমরা দুজনে কি করে ভুল দেখলাম। সঙ্গে সঙ্গে ঋত্বিকবাবু কি করেছে, ওনার স্ত্রীকে একটু শান্ত করে উনি ব্যালকানিটা খুলেছেন। ব্যালকানিটা যখন উনি খোলেন, উনি ব্যালকানিতে যথারীতি কাউকে দেখতে পান না, কিন্তু উনি স্পষ্ট বুঝতে পারেন যে ওই ব্যালকানিময় প্রচণ্ড পোড়া গন্ধ। ঘরে পোড়া গন্ধটা নেই, কিন্তু শুধু ব্যালকানিতে পোড়া গন্ধ। তখন উনি বুঝতে পারলেন কিছু একটা ব্যাপার তো আছে, এবং দুজনে যেটা দেখে সেটা কিন্তু উনি ভুল দেখেননি। তারপরে যাই হোক, মানে উনি ওনার স্ত্রীকে কিছুটা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু নিজের মনেও প্রচুর কোশ্চেন আসছে যে দুজনে একসাথে তো ভুল দেখতে পারি না, মানে একজন ভুল দেখলে অন্যজন তো অ্যাটলিস্ট বলবে না না এটা ভুল দেখেছো, আমি তো এরকম কিছু দেখিনি। কিন্তু এক্ষেত্রে যেটা হলো, দুজনেই সেম জিনিসটা দেখেছে। ওনারা আবার শুলেন, কোনো রকমের রাতটা তো কাটাতে হবে। তো ওনার স্ত্রী বলছে যে এই হোটেলে আমি আর থাকবো না। এরপরে ঠিক ভোর 4টে নাগাদ, তখনও কিন্তু দিনের আলো ফোটেনি যথারীতি, স্পষ্ট বুঝতে পারছেন ওনাদের ব্যালকানিতে, ওনাদের মেন রুমের দরজার বাইরে মনে হচ্ছে 2 থেকে 3 জন ছোটাছুটি করছে। মানে সেটা কিন্তু জুতো পরলে যে খটখট আওয়াজ হয় সেটা হচ্ছে না, কিন্তু ওই কাঠের মানে মেঝে, কাঠের তক্তার উপরে মানে হাঁটাহাঁটি করলে বা দৌড়োদৌড়ি করলে খালি পায় যেরকম আওয়াজ হবে, ঠিক সেরকম একটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এবং খুব অদ্ভুত রকমভাবে, মানে খুবই, মানে উনি যেটা লিখেছেন এটা একটা মানুষকে মেন্টালি খুব ডিস্টার্ব করতে পারে, ঠিক সেরকম করে ধাই ধাই করে দরাম দরাম করে ওনাদের জানলায়, ওনাদের ব্যালকানির দরজায় এবং ওনাদের মেন দরজায় দরাম দরাম করে আওয়াজ হচ্ছে। মানে যখন আওয়াজ হচ্ছে মিনিটে 2টো আওয়াজ হচ্ছে, আবার কিছুক্ষণ স্তব্ধ, আবার ছোটাছুটি হচ্ছে, আবার ওদের দরজার সামনে দাম দাম করে আওয়াজ হচ্ছে। এবং ওই যে লোকটা, মানে সকালবেলা ওই মালিক আর মালিকের স্ত্রী যে বলেছিল যে বাইরে থেকে আওয়াজ হয়, কিন্তু ওনারা এটা বুঝতে পারছে যেটা বাইরে কোনো বড় আওয়াজ হলে সেই আওয়াজটা শোনা যেতে পারে, কিন্তু ওনারা রুমের ভিতরে দুজনে বসে রয়েছে খাটের উপরে, পরিষ্কার বুঝতে পারছে যে ওনাদের জানলা এবং ওনাদের দরজা দুটোতেই কিন্তু দরাম দরাম আওয়াজ হচ্ছে। এই বিষয়ে ওনারা মানে একেবারে 100% নিশ্চিত হলেন। তো তখন ওনাদের প্রচণ্ড ভয় লেগে গেছে, এবং
ঠিক সেই মুহূর্তে যখন ওরা প্রচণ্ড ভয় প্রায় কাঁপছে, ঠিক সেই মুহূর্তে মানে খুব অদ্ভুত রকমভাবে ওনাদের বাথরুমের কলটা পুরো মনে হচ্ছে যেন কোনো মানুষ ওনাদের বাথরুমে ঢুকে একবার কলটাকে খুলছে, একবার বন্ধ করছে, একবার খুলছে, একবার বন্ধ করছে, এই হচ্ছে। এবং ওনারা বুঝতে পারছেন ওনাদের রুমের ভিতরে একটা অদ্ভুত টাইপের হাওয়া ঘোরাফেরা করছে, কারণ ওনারা জ্যাকেট ফ্যাকেটগুলো খুলে ওখানে সামনে দুটো চেয়ার ছিল, চেয়ারে রেখেছিলেন। ওনারা চুপচাপ ঘরে দুজনে বসে রয়েছে, দরজা জানলা সব বন্ধ। এবার জ্যাকেটের যে হাতাগুলো রয়েছে সেই হাতাগুলো তো দুদিকে ঝুলছে, পরিষ্কার বুঝতে পারছে কিছুক্ষণ পর পর ওই জ্যাকেটের হাতাগুলো নড়ছে। ঘরে কিন্তু কোনো হাওয়ার উৎস নেই, না ফ্যান চলছে না কিছু, কোনো ফ্যান নেই, রুমে কোনো ফ্যানই নেই। এইটা দেখে ওনারা বুঝতে পারছেন যে এই জিনিস কিন্তু কোনো মানে অশরীরী ছাড়া এ কাজ করা সম্ভব নয়। মানে উনি যেটা লিখেছেন যে উনি আর ওনার স্ত্রী যে কীভাবে সারা রাত কাটিয়েছে ওটা ওনারাই জানেন। বলছে যে আমরা মানে ভাবতে পারছি না যে এরকম কোনো ঘটনা আমাদের সাথে ঘটতে পারে, এবং নিজের চোখকে ওনারা বিশ্বাস করতে পারছেন না যে সত্যি সত্যি কোনো কারণ ছাড়া ওনাদের জ্যাকেটের হাতাগুলো নড়ছে, এবং ঘরের মধ্যে যে একটা হাওয়া এদিক থেকে ওদিক করছে, এবং কন্টিনিউয়াসলি ওনাদের দরজা জানলায় দাম দাম আওয়াজ হচ্ছে, কলটা খুলছে বন্ধ হচ্ছে। এমন সময় ঋত্বিকবাবু ওই ছেলেটার ফোন নাম্বারে ফোন করেছে। অদ্ভুত রকমভাবে ওনার ফোনে নেটওয়ার্ক রয়েছে, কিন্তু কোনোভাবে মনে হচ্ছে উনি ফোনটা ডায়াল করছেন আর কেউ মনে হচ্ছে কেটে দিচ্ছে। মানে 10 বার উনি অন্তত ডায়াল করছেন নিজের ফোন থেকে, নিজের স্ত্রীর ফোন থেকে, কিন্তু কোনোভাবেই উনি কিন্তু কলটা করতে পারলেন না। ফোনে কিন্তু নেটওয়ার্ক রয়েছে। এইরকমভাবে মোটামুটি যখন ওরা 6:30 অবধি যখন দিনের আলোটুকু ফুটেছে, অদ্ভুত রকমভাবে সমস্ত আওয়াজ ঠাওয়াজ সব বন্ধ হয়ে গেল। এবং ওনার স্ত্রী আর এবং ঋত্বিকবাবু ঠিক করলেন যে আমরা টাকা দিয়ে থাকবো ঠিক আছে, কিন্তু আমরা আমাদের তো 3 দিন 3 রাত থাকার কথা ছিল, বলছে এরপর আর থাকা সম্ভব নয়। আর বাথরুমে যখন ওনারা মানে একবার তো বাথরুম তো সকালবেলা ইউজ করতে হয়, বাথরুমে যখন ঢুকেছে তখন উনি একটা মানে অদ্ভুত জিনিস দেখেন। উনি দেখেন যে যে বাথরুমটা নতুন, সমস্ত কিছু ঠিকঠাক ছিল, উনি দেখছেন যে বাথরুমের যে বেসিনের সামনে যে মিরারটা লাগানো রয়েছে, বড় একটা মিরার ছিল, সেই মিরারে অসংখ্য ফাটল, মানে অসংখ্য রকম ফাটলে মানে ক্র্যাক হয়ে পুরো ফেটে গেছে। এবং উনি যখন দেখছেন যেটা এইভাবে কি করে ফেটে গেল, উনি না ফট করে ওনার মনে হলো ওই যে কালকে যে ওনার কালো অবয়বটা দেখেছিলেন, সেই মনে হলো সাট করে অবয়বটা ওই মিরার থেকে সরে গেল। ঠিক মিরারে মানে উনি নিজেকে দেখছেন। এমনিতেও বলা হয় যে এটা মানা হয় আমাদের যে ভাঙা মিরারে কখনো মুখ দেখতে নেই। তো উনি ওটা দেখে এতটা সারপ্রাইজড হয়ে গেছিলেন যে এটা কী করে ভাঙলো। সেই সময় পরিষ্কার উনি বুঝতে পারলেন যে পিছন দিয়ে ওই অবয়বটা সরে গেল। উনি তখন আর এক মুহূর্ত দেরি করেননি, উনি সমস্ত লাগেজ ঠাগেজ বেঁধে উনি ওনার স্ত্রী ওই রুম থেকে বাইরে বেরিয়ে আসে। তখন 6:30 বাজে। সবে ওই ছেলেটা উঠে কিছু কাজকর্ম করছে, আর ছেলেটা বলছে যে মালিক কোথায়? তখন বলছে যে মালিক আসছে। তখন বলছে যে আচ্ছা এখানে কিছু কিছু সমস্যা আছে, কি সমস্যা আছে? তো বলছে না কোনো সমস্যা নেই। এবার এই সব কথা বলতে বলতে মালিক আর মালিকের বউ ঢুকেছে। তো মানে ঋত্বিকবাবুর থেকে ওনার বউ খুব রেগে গেছে, মানে উনি একদম আর নিজের রাগ সামলাতে পারছেন। উনি বলছেন যে সারা রাত আমাদের সাথে এই ঘটনা ঘটেছে, আর এরকম বাথরুমের মিরার ভেঙে গেছে, এরকম করে হয়েছে। তো তখন ওরা বলছে যে আপনারা মিরার ভেঙেছেন। এবার তখন তো ঋত্বিকবাবুর প্রচণ্ড মাথা গরম হয়েছে, বলছে যে আপনারা কী ভাবেন আমরা এখানে ট্যুরিস্ট, আমরা এখানে এসেছি, আমরা হয়তো বেসিনে মুখ ঠুক ধুয়ে হয়তো একবার নিজের ফেসটা দেখি, আমরা আপনার মিরার কেন ভাঙতে যাব? আমার তো এখানে 3 রাতের বুকিং করে টাকা পুরো ফুল পেমেন্ট করা আছে, কিন্তু আপনাদের এখানে যা ঘটনা দুদিন ঘটেছে তারপরে আমার পক্ষে থাকা সম্ভব নয়, আপনি আমার টাকা ফেরত দিন একদিনের। তো সে তো টাকা ফেরত দেবেই না, উল্টে সে মিরারের জন্য কথা শোনাচ্ছে। এইবারে ঋত্বিকবাবুর ওয়াইফ বলছে যে আমি কিন্তু কলকাতায় ফিরে গিয়ে আপনাদের এই প্রপার্টি সম্পর্কে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখবো, এবং যা যা ঘটনা ঘটেছে, যা যা হয়েছে, আমি কিন্তু সবটাই আপনাদেরকে বলবো। এবং এটুকু ঋত্বিকবাবু আমার ওয়াইফ বুঝতে পারছিলেন যে এরা কিছু একটা লুকোচ্ছে। তারপরে যখন ওই সোশ্যাল মিডিয়ায় লিখবে সে সমস্ত যখন বলেছে, তখন ওই মহিলাটা মানে মালিকের যে বউ, সে না মানে কেঁদে ওঠে। সে কেঁদে কেঁদে ওদের মানে পুরো হাতে পায়ে ধরে বলছে যে আপনারা দয়া করে এরকম কিছু করবেন না, আপনারা যদি আজকে না থাকেন আমরা আপনার টাকা ফেরত দিয়ে দিচ্ছি 2000 টাকা, কিন্তু দয়া করে এরকম কিছু করবেন না। তখন বলছে যে কী ব্যাপার বলুন তো, আপনারা আগের দিন আমাদেরকে বললেন যে বাইরের আওয়াজ নাকি আমরা পেয়েছি, কিন্তু বাইরের আওয়াজ তো ছিল না। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে মালিক লোকটা ওনার স্ত্রীকে খালি ওখান থেকে সরিয়ে দিতে চাইছিল, কারণ উনি একটু নমনীয় হয়েছিলেন। তো
তো এই সমস্ত যখন ওখানে ঝামেলা ঠামেলা ওনারা করেন, তো তখন আলটিমেটলি ওই বউটা বলছে, নেপালি ভদ্রমহিলা বলছে যে আসলে এটা কোনো মানে হোমস্টে আগে ছিল না, এটা একজনের বাড়ি ছিল। ঠিক আছে, বাড়ি ছিল এবং বাড়িটা কোনো কারণে আগুন লেগে যায় এবং মানে কাঠের বাড়ি, ওরা ঘরের ভিতরে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়েছিল, তো অসাবধানতাবশত কোনোভাবে সেই আগুনটা স্প্রেড করে যায় এবং বাড়ির যারা লোকজন ছিল কয়েকজন কিন্তু বেশ ভালো মতো ইনজিওর হয়। এবার ওইখান থেকে তাদের বার করতে করতে তাদের বেশ কিছুটা দেরি হয়ে যায় এবং তার জন্য কিন্তু যেটা ওনারা শুনেছেন যে বাড়ির যারা লোকজন ছিলেন তাদের মধ্যে একজন মারাও যায়। ঠিক আছে, এবার মানে যিনি আর কি মারা গেছিলেন তিনি ওই বাড়ির মালিকেরই লোক ছিলেন। এই ঘটনার পর থেকে বাড়িটাকে ওনারা মোটামুটি সারিয়ে ঠারিয়ে নেন, কিন্তু ওনারা বেশি দিন আর ওই বাড়ির ওখানে থাকতে পারেনি। তারপরে এনারা ওটা কিনে নেন, কিনে নিয়ে ওটাকে রিনোভেট করেন এবং সেই সময় ওনারা যে কদিন এখানে ছিলেন ওনারাও কিন্তু এরকম বেশ কিছু আওয়াজ পেয়েছেন, বেশ কিছু মানে জিনিস ওনারাও প্রত্যক্ষ করেছিলেন। তো তারপরে ওনারা এটাকে একটা হোমস্টে করে ফেলেন। তো এরকম যেহেতু এর আগে কোনো ট্যুরিস্ট আসেনি, সেই জন্য তারা মানে এর আগে যে কোনো ট্যুরিস্ট এসে কমপ্লেন করেছে এরকম ঘটনার কোনো আর কি প্রমাণ ওনাদের কাছে ছিল না। যাই হোক, ওনারা বলেন যে আমরা এখানে যা কিছু মানে ওনাদের আর কি নেপালি মতে কিছু পুজো আর্চা কিছু একটা বলেন যে আমরা করাবো, আপনারা দয়া করে কিন্তু কিছু লিখবেন না। তো সেই জন্য উনিও এই কথাটা ওনাদের রাখেন এবং ওনাদেরকে 2000 টাকা ফেরত দেওয়ার বদলে ওনারা 3000 টাকা ফেরত দিয়েছিল এবং ওনারা বলেন যে আপনারা দয়া করে আমাদের এই হোমস্টেটার সম্পর্কে কোনো নেগেটিভ কিছু বলবেন না বা নাম বলবেন না। তো সেই জন্য ঋত্বিকবাবু এই ঘটনাটা যখন পাঠিয়েছেন উনিও কিন্তু নাম উল্লেখ করেননি। কিন্তু ঘটনা হচ্ছে যে ওনারা তারপরে ওই টাকা দিয়ে অন্য একটা হোটেলে একটা রাত থাকেন, কিন্তু ওই যে অভিজ্ঞতা ওনাদের হয়েছিল সেটা ওনাদের ভীষণ ভীষণ ভয় লেগেছিল। তো তারপরে ওই ভদ্রলোক ফোন করে ওনাদেরকে বলেছিলেন যে আমরা যা যা করানোর করিয়ে নিয়েছি, মানে আবারও ফোন করে ওনাদের একটা চিন্তা ছিল যে ওনাদের হোমস্টের নাম দিয়ে যদি কেউ কিছু বলে দেয়, কিন্তু উনি বলেন যে আর কোনো সমস্যা নেই, আমাদের এখানে লোকজন থাকছে, কেউ আর কোনো কমপ্লেন করেনি। তো এটাই ছিল ঘটনা। ঋত্বিকবাবুকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলোকে একটু সকলের সাথে শেয়ার করে দিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নয়। আজকে পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।